হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। এর আগের ক্লাসগুলোতে তোমাদের প্রথমে সিলেবাসটা খুব সুন্দর করে বোঝানো হয়েছে। তারপরে পরীক্ষাতে কত টাইপের কোশ্চেন তোমরা ফেস করতে চলেছো সেগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে। আজকে ক্লাস শুরু হতে চলেছে। প্রথম যে চ্যাপ্টার তোমাদের, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে দশম থেকে দ্বাদশ শতকে ভারতে আগত বিদেশি পর্যটক। অর্থাৎ বিদেশি পর্যটকরা ভারতে এসে তারা যা যা দেখেছেন তাই তাই লিখে গিয়েছেন, সেই সমস্ত বিষয় তোমাদের জানতে হবে, পড়তে হবে। তার থেকে কোশ্চেন আসবে। তাহলে কি ডিটেলসে পড়তে হবে? অবশ্যই ডিটেলসে পড়তে হবে, তার কারণ যেহেতু শর্ট কোশ্চেন, তো খুব ডিটেলসে পড়া তো লাগবেই। আর কিছু কনসেপচুয়াল কোশ্চেনও কিন্তু থাকবে, অর্থাৎ খুব ভালো করে বুঝেও নিতে হবে। তো বেশি দেরি না করে শুরু করবো আজকের ক্লাস। তোমরা খুব ভালো করে দেখবে। কিছু কনসেপচুয়াল বিষয় প্রথমে বলে নেবো। তো আমাদের আজকের টপিক হচ্ছে আল মাসুদি। আল মাসুদি সম্পর্কে জানার আগে এই বিষয়টা আমাদের জেনে নিতে হবে, এই সিল্ক রোড সম্পর্কে জেনে নিতে হবে। একদম প্রাচীন যুগ থেকে এই রোড কিন্তু ছিল, প্রাচীন যুগ থেকেই এই রোড ছিল, এখনো আছে। সিল্ক রুট বিখ্যাত, যা সিল্ক রুট। এই যে ভারত থেকে যেত, চীন থেকে এইভাবে যেত এই সাইডে, ইউরোপের সাইডে চলে যেত। তো এই সিল্ক রুট নাম হয়েছে সিল্কের ওপরে, তার কারণ এই রুট দিয়ে সিল্ক যেত। শুধু কি সিল্ক যেত না, শুধু সিল্ক যেত না, সিল্কের পাশাপাশি অন্যান্য উপাদানও যেত। যেমন ভারত থেকে মশলা যেত, ভারত থেকে মণিমুক্ত পাথর, অনেক দামি দামি পাথর যেত, ভারতীয়দের হাতে তৈরি গয়না যেত, আর চীন থেকে অন্যান্য সামগ্রী যেত। তো অর্থাৎ এই সিল্ক রুটটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রুট ছিল ব্যবসা বাণিজ্যের জন্য। তো ঠিক এই দিল্লির এই সাইডেই কন্নৌজ বা কৌনৌজ বলে একটা স্থান ছিল, যে স্থান ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল সেই সময়। তার কারণ ওই কন্নৌজ বা কৌনৌজের উপর দিয়ে এই সিল্ক রুটটা যেত। আর এই কন্নৌজকে দখল করার জন্য সেই সময় লড়াই শুরু হয়েছিল তিনটি শক্তির মধ্যে। একটা হচ্ছে গুর্জর প্রতিহার, একটা হচ্ছে রাষ্ট্রকূট, আর একটা হচ্ছে পাল বংশ। তো এই তিনটি সাম্রাজ্যের মধ্যে লড়াই শুরু হয়েছিল কোন স্থান দখল করার জন্য? এই কন্নৌজ দখল করার জন্য। তো এই কন্নৌজকে দখল করার জন্য এই যে তিনটি শক্তির মধ্যে লড়াই শুরু হলো, এই লড়াই প্রায় 200 বছর চলেছিল। আর যখন, অর্থাৎ এই যে কন্টিনিউ 200 বছর ধরে লড়াই চলছিল, সেই সময়ে প্রায় সমকালীন সময়েই ভারতে এসেছিল আল মাসুদি। তার সম্পর্কেই জানতে হবে। আর তিনি এই সমস্ত রাজ্য সম্পর্কে কি কি লিখে রেখে গেছেন সেগুলো সম্পর্কেও জানতে হবে। খুব ভালো করে নোটিস করবে, তার কারণ এই সমস্ত স্থান থেকে কিন্তু কোশ্চেন আসবে। সবার প্রথমে আল মাসুদি সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে হবে এবং মুখস্থ রাখতে হবে। যেমন আল মাসুদির পুরো নাম আবুল হাসান আলী ইবনুল হুসাইন ইবনে আল মাসুদি। এর থেকে কোশ্চেন আসতেই পারে, তার কারণ এতটা লম্বা নাম কেউ মুখস্থ করতে পারবে না ইজিলি। সেই কারণে যিনি কোশ্চেন সেট করবেন, তিনি যদি চান এই বছর একটু কোশ্চেনটা হার্ড লেভেল হবে, তাহলে কিন্তু এইরকম কঠিন কোশ্চেন বা কঠিন ফ্যাক্ট থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। তো মুখস্থ রাখতে হবে। জন্ম কত সালে হয়? 896 খ্রিস্টাব্দে। কোথায় হয়? ইরাকে হয়, ইরাকের বাগদাদে হয়, বাগদাদ, ইরাকের বাগদাদে। মৃত্যু হয় কত সালে? 956 সালে। কোথায় মৃত্যু হয়? কায়রোতে মৃত্যু হয়, কায়রোতে মৃত্যু হয়, যেটা কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। উপাধি, তাকে একটা উপাধিতে ভূষিত করা হয়েছে, সেটাও জেনে রাখতে হবে। তাকে আরবের হেরোডোটাসও বলা হয়, আরবের হেরোডোটাস, আরবের হেরোডোটাসও বলা হয়। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? তার বিখ্যাত গ্রন্থের নাম খুব ভালো করে মুখস্থ করে নেবে, তার কারণ এর পরে যে সমস্ত পর্যটক সম্পর্কে আমাদের জানতে হবে, তারাও কোনো না কোনো গ্রন্থ বই লিখে রেখে গেছেন। তো সেই সমস্ত বইয়ের নাম যখন আমরা পড়বো, তারপরে না প্রত্যেকটা লেখকের, পর্যটকের এই বইয়ের নামের মধ্যে না ভোলাতে শুরু করবে। এই জন্য খুব ভালো করে মুখস্থ করে নেবে। আল মাসুদের লেখা বইয়ের নাম হচ্ছে মুরুজ উল জহাব। খুব ভালো করে মুখস্থ করবে। নেক্সট, আল মাসুদির বর্ণনায় প্রতিহার সাম্রাজ্য, অর্থাৎ প্রতিহার সাম্রাজ্য সম্পর্কে আল মাসুদি কি কি লিখে রেখে গেছেন বা কি বলেছেন। সবার প্রথমে প্রতিহার রাজ্যকে আল মাসুদি কি নামে ডাকতেন? প্রতিহার রাজ্যকে তিনি আল জুজর নামে ডেকেছেন। প্রতিহার রাজাদেরকে কি নামে ডেকেছেন? প্রতিহার রাজাদেরকে তিনি বরা নামে ডেকেছেন, BAURA, বরা নামে ডেকেছেন। ইংরাজি বানানটাও জেনে রাখতে হবে, ব্র্যাকেটে দিয়ে দিতেই পারে, কিংবা ইংরাজি বানানটাও উল্লেখ করে দিতে পারে। বিস্তার, এই প্রতিহার রাজ্যের বিস্তার, সীমানার উল্লেখ তিনি করে রেখে গিয়েছেন। তিনি বলেছেন প্রায় 2000 কিলোমিটার লম্বা, 2000 কিলোমিটার চওড়া ছিল এই প্রতিহার রাজ্য। 2000 কিলোমিটার লম্বা আর 2000 কিলোমিটার চওড়া ছিল এই প্রতিহার রাজ্য। এই সমস্ত ফ্যাক্ট খুব ভালো করে মুখস্থ করতে হবে, এই সমস্ত ফ্যাক্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। এরপরে
এই প্রতিহার রাজ্য সম্পর্কে বা প্রতিহার রাজ্যের সামরিক শক্তি সম্পর্কে তিনি কি লিখে রেখে গেছেন? তিনি বলেছেন যে প্রতিহার রাজ্যের সেনাবাহিনী ছিল ভীষণ শক্তিশালী। এই সেনাবাহিনী টোটাল 4টি খণ্ডে বিভক্ত ছিল, চারিদিকে 4 সাইডে 4টি সেনা থাকতো, অর্থাৎ 4টি সেনাবাহিনী ছিল ভীষণ শক্তিশালী। সৈন্য সংখ্যা ছিল কত? প্রত্যেকটি বাহিনীতে 7 থেকে 9 লক্ষ সেনাবাহিনী ছিল। প্রত্যেকটি বাহিনীতে, 4টে মিলিয়ে নয় কিন্তু, প্রত্যেকটি বাহিনীতে 7 থেকে 9 লক্ষ সেনাবাহিনী ছিল। আর প্রশিক্ষিত হস্তির সংখ্যা কত ছিল? প্রায় 2000। প্রায় 2000 প্রশিক্ষিত হস্তি বাহিনী ছিল, অর্থাৎ হাতি, যুদ্ধের হাতি, প্রশিক্ষিত ওয়েল ট্রেন্ড হাতি ছিল। নেক্সট, এই প্রতিহার সাম্রাজ্যেরই দক্ষিণে বা পশ্চিমে কোন রাজ্য বা সাম্রাজ্য সেই সময় অবস্থান করত সেই সম্পর্কেও তিনি লিখেছেন। তিনি বলেছেন দক্ষিণে রাষ্ট্রকূটরা অবস্থান করত, রাষ্ট্রকূট। আর পশ্চিমে মুলতান, যেখানে তিনি বলেছেন যে মুসলিম শাসকরা সেই স্থানে অবস্থান করতো বা মুসলিম শাসকরা শাসন করতো মুলতান। এটা ভালো করে মনে রাখতে হবে যে মুলতান কিন্তু সেই সময় মুসলিম শাসনের আন্ডারে ছিল। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। আর পূর্ব ও দক্ষিণে সবসময় সংঘর্ষ চলতো, অর্থাৎ পূর্ব সাইডে কোন সাম্রাজ্য অবস্থান করতো? পালরা অবস্থান করতো পূর্ব সাইডে, আর দক্ষিণে রাষ্ট্রকূটরা, অর্থাৎ দক্ষিণে রাষ্ট্রকূটদের সাথে আর পূর্বে পালদের সাথে কিন্তু সবসময় সংঘর্ষ চলতো। তার কারণ একটু আগে আমরা দেখলাম কনৌজকে কেন্দ্র করে কিন্তু এই 3টি শক্তি অর্থাৎ ত্রিশক্তির মধ্যে সংগ্রাম চলেছিল প্রায় 200 বছর। তো সেই সংগ্রামের কথাই কিন্তু আল মাসুদি লিখে রেখে গিয়েছেন। ভীষণ ইন্টারেস্টিং। নেক্সট, রাষ্ট্রকূটদের ধর্মীয় উদারতা, অর্থাৎ আল মাসুদি রাষ্ট্রকূট রাজাদের বা রাষ্ট্রকূট সাম্রাজ্যের সম্পর্কে কি লিখে রেখে গেছেন? তিনি বলেছেন রাষ্ট্রকূট সাম্রাজ্যের যারা শাসক ছিলেন তারা ভীষণ সহনশীল ছিলেন অন্য ধর্মের প্রতি। বিশেষ করে একটি ধর্মের উল্লেখ তিনি করে গেছেন, সেটা হচ্ছে যে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের প্রতি তারা ভীষণ সহানুভূতিশীল বা সহনশীল ছিলেন। তার কারণ সেই সময় ওই যে ভারতের পশ্চিম উপকূলে ব্যবসা বাণিজ্য চলতো, আরবদের সাথে ব্যবসা বাণিজ্য চলতো। তো আরব থেকে মুসলিমরা ভারতে আসতো, ভারতে এসে ওরা কিছুদিন তো নিশ্চয়ই থাকতো ব্যবসা বাণিজ্যের মালপত্র কেনার জন্য। তো সেই কারণে এই রাষ্ট্রকূট রাজারা কিন্তু তাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছিল, তাদের থাকার জায়গা বানিয়ে দিয়েছিল এবং তাদের ধর্ম প্রচার করার সুযোগও তৈরি করে দিয়েছিল। অর্থাৎ তারা ভীষণ সহনশীল কিন্তু ছিল সেই সময়কার রাষ্ট্রকূট রাজারা। আমরা প্রথমে জেনে নেব যে এই রাষ্ট্রকূটদের রাজধানী কোথায় ছিল। 2টি রাজধানীর উল্লেখ তিনি করে গিয়েছেন, একটা হচ্ছে নাসিক আর একটা হচ্ছে মান্যখেত। রাজাদেরকে কি নামে তিনি ডেকেছেন? যেমন প্রতিহার রাজাদেরকে তিনি বরা নামে ডেকেছেন, বরা, ইংরেজিতে BAURA বরা। কিন্তু এই রাষ্ট্রকূট রাজাদেরকে তিনি কি নামে ডেকেছেন? তিনি বলহরা নামে ডেকেছেন, বলহরা। তো এই বরা আর এই বলহরা এই 2টি শব্দের মধ্যে কিন্তু ঘুরিয়ে যেতে পারে, এই জন্যই কোশ্চেন তৈরি হওয়ার চান্সও কিন্তু বেশি এই জায়গাটা থেকে। নেক্সট, অন্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন এই রাজারা। একটু আগে যেটা বললাম, বিশেষ করে ইসলাম ধর্মের প্রতি অর্থাৎ মুসলিমদের প্রতি ভীষণ সহনশীল ছিলেন এরা। তারপরে মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন, ধর্ম প্রচার করার সুযোগ করে দিয়েছিলেন ওই আরব থেকে আসা ওই মুসলিম ব্যবসায়ীদের। অর্থাৎ সহনশীল ছিলেন কিন্তু এই ইসলাম ধর্মের প্রতি, স্পেসিফিকভাবে ইসলাম ধর্মের প্রতি কোশ্চেন আসতে পারে যে কোন ধর্মের প্রতি রাষ্ট্রকূট রাজারা সহানুভূতিশীল বা সহনশীল ছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, পশ্চিম উপকূলের বাণিজ্য। পশ্চিম উপকূলে যে বাণিজ্য চলতো আরবদের সাথে, সেই বাণিজ্য সম্পর্কেও কিছু কথা লিখে রেখে গিয়েছেন আল মাসুদি, সেই সম্পর্কে জেনে নেব। তিনি ব্যস্ততম বন্দরের উল্লেখ করেছেন, তার মধ্যে কিছু কিছু স্থান, যেমন ক্যাম্বের কথা তিনি উল্লেখ করেছেন, ক্যাম্বে, তারপরে কুইলন, তারপরে সোপারা। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বা ব্যস্ত বন্দরের উল্লেখ তিনি করেছেন। তারপরে রপ্তানি দ্রব্য কি কি ছিল ভারত থেকে রপ্তানি করা হতো প্রধানত মশলা, সুতি বস্ত্র, ফল, এই সমস্ত কিছু কিন্তু রপ্তানি করা হতো। তারপরে আসছে ভারতীয়রা দশমিক পদ্ধতির যে ব্যবহার করতো, এই বিষয়টা তিনি ভারতে এসে জানতে পারেন। তার আগে দশমিকের ব্যবহার জানতো না। তিনি ভারতে এসে ভারতীয় ব্যবসায়ীদেরকে তিনি ওই দশমিকের ব্যবহার করতে তিনি দেখেন, আর তিনি তাদের কাছ থেকে এই দশমিক পদ্ধতির ব্যবহার শেখেন এবং শিখে তিনি আরবে যান এবং আরবের ব্যবসায়ীদেরকেও তিনি ওই দশমিক পদ্ধতির ব্যবহার শিখিয়েছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, আমরা এবার কিছু কোশ্চেন অ্যাটেম্প করব। তোমরা প্রথমে খুব ভালো করে কোশ্চেনটা পড়ে নেবে, তারপরে কোশ্চেন অ্যাটেম্প করার চেষ্টা করবে। যদি ক্লাসটা খুব ভালো করে শুনে থাকো তো বেশিরভাগ কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। প্রথম কোশ্চেন, আল মাসুদির জন্ম কত খ্রিস্টাব্দে হয়েছিল? আল মাসুদির জন্ম হয়েছিল 896 খ্রিস্টাব্দে। জন্ম আর মৃত্যুর সালটা প্রায় সিমিলার দেখতে লাগে, এই জন্য ঘুরিয়ে যেতে পারে, তো ভালো করে দেখতে হবে। জন্ম 896 খ্রিস্টাব্দে, মৃত্যু হয় 956 খ্রিস্টাব্দে। নেক্সট, আল মাসুদিকে ঐতিহাসিকরা কোন উপাধিতে ভূষিত করেছেন? ভীষণ ইজি, আরবের হেরোডোটাস।
নেক্সট, আল মাসুদির লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? আল মাসুদির লেখা বিখ্যাত গ্রন্থ, ভীষণ ইম্পর্টেন্ট, মুরুজ উল জহাব। মুরুজ উল জহাব। নেক্সট, আল মাসুদি প্রতিহার রাজাকে কি নামে অভিহিত করেছেন? প্রতিহার রাজা, রাষ্ট্রকূট নয় কিন্তু, প্রতিহার রাজাদেরকে বড়া নামে অভিহিত করেছেন। ইংরেজি বানান BAURA। নেক্সট, আল মাসুদের বর্ণনা অনুযায়ী প্রতিহার রাজবংশের অধীনে কয়টি সেনাবাহিনী ছিল? চারিদিকে 4টি সেনাবাহিনী ছিল, অর্থাৎ 4টি। নেক্সট, প্রতিহারদের দক্ষিণে কোন মহাশক্তি রাজত্ব করত? প্রতিহারদের দক্ষিণে, অর্থাৎ রাষ্ট্রকূট। নেক্সট, আল মাসুদি রাষ্ট্রকূট রাজাদের কি নামে রেখেছেন? রাষ্ট্রকূট রাজাদের কি নামে রেখেছেন? প্রতিহারদের নয় কিন্তু, রাষ্ট্রকূট রাজাদের তিনি বল হরা নামে রেখেছেন। আর এই যে বড়া, তিনি প্রতিহার রাজাদেরকে বড়া বলে রেখেছেন। ব রয় আকার হও হয়, আবার ব রয় আকারও হয়, এটা তিনি প্রতিহার রাজাদেরকে রেখেছেন। প্রতিহার রাজাদেরকে বড়া নামে রেখেছেন। নেক্সট, আল মাসুদি কোন অঞ্চলের সূক্ষ্ম বস্ত্রের ভূয়সী প্রশংসা করেছেন? বঙ্গদেশ, বাংলা। বাংলা থেকে সূক্ষ্ম সুতি বস্ত্র যেত, আংটির মধ্যে দিয়ে শাড়ি গলে যেত, একটা শাড়ি, এতটাই সূক্ষ্ম ছিল সেই সুতি বস্ত্র। নেক্সট, আরব্য পর্যটকদের মতে ভারতের অন্যতম ব্যস্ত বন্দর কোনটি ছিল? সেই সময় ছিল কিন্তু খাম্বাত, ক্যাম্বে বা কানবায়া সব থেকে ব্যস্ততম ছিল। আল মাসুদের মতে ভারতীয়রা কোন গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেছিলেন? দশমিক পদ্ধতি। নেক্সট, আল মাসুদের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? 956 খ্রিস্টাব্দে, আর 896 খ্রিস্টাব্দে বার্থ, জন্ম। খুব ভালো করে এই দুটো সাল মুখস্থ করে নিতে হবে, তার কারণ ভুলাবে এই দুটো সাল। নেক্সট, আল মাসুদের বর্ণনায় রাষ্ট্রকূটদের রাজধানী কোথায় ছিল? রাষ্ট্রকূটদের রাজধানী, অর্থাৎ দক্ষিণে অবস্থান করতো যারা, তাদের রাজধানী ছিল মান্যক্ষেত ও নাসিক। নাসিকের উল্লেখ করা আছে। আল মাসুদি প্রতিহার রাজাদের হস্তি বাহিনীর সংখ্যা কত বলে উল্লেখ করেছেন? প্রায় 2000। নেক্সট, আল মাসুদি রাষ্ট্রকূট রাজাদের কোন ধর্মের প্রতি উদারতার কথা বলেছেন? স্পেসিফিক ভাবে ইসলাম ধর্মের প্রতি উদারতার কথা বলেছেন। আল মাসুদির গ্রন্থ মুরুজ উল জহাব কত সালে সমাপ্ত হয়? ভীষণ ইম্পর্টেন্ট, কত সালে সমাপ্ত হয়? 943 সালে সমাপ্ত হয় লেখা। ভীষণ ইম্পর্টেন্ট একটা সাল, মনে রাখতে হবে এটাও। নেক্সট, আল মাসুদির বর্ণনায় প্রতিহারদের পশ্চিমে কারা অবস্থান করত? প্রতিহারদের পশ্চিম সাইডে মুলতানের মুসলিম শাসকরা। পশ্চিম দক্ষিণ এগুলো যেন ভুলিয়ে না যায়, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা প্রস্তাব তৈরি হওয়ার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা প্রথমে খুব ভালো করে দেখো, তারপরে শেষের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করেছো। তোমরা কমেন্টে জানাবে কে কতগুলো প্রশ্নের উত্তর করতে পারলে। আর যদি কোনো কোশ্চেনে কনফিউশন থাকে তো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।